সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায়ের শেষ অংশটুকু আলোচনা করব। সাথে আছি আমি লাভলু স্যার। গত ক্লাসে আমি প্রথম অংশটি আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। চলো দেখে নেওয়া যাক আজকে দ্বিতীয় অংশ। সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। তো প্রথমে জেনে নিই সামরিক শাসন বিষয়টি কি। যে রাষ্ট্রে দেশের জনগণের ভোটের দ্বারা নির্বাচিত যে সরকার ব্যবস্থা থাকে, সেই সরকার ব্যবস্থার পরিবর্তে যখন আর্মি অথবা সেনাবাহিনীদের দ্বারা যে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, সেটি হচ্ছে সামরিক শাসন। তো পশ্চিম পাকিস্তানের অর্থাৎ তৎকালীন পাকিস্তানেও এই সামরিক শাসন শুরু হয়েছিল 1958 সালের 7 অক্টোবর। প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা এই সামরিক আইন জারি করেন। তো পাকিস্তানে এর আগ থেকে অনেক অন্তর্দ্বন্দ্ব বা কলহ ছিল। এমনকি সংসদের যে MLA থাকে, MLA অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বর্তমানে যেটাকে আমরা MP বলে থাকি, তখন সেটাকে বলতো MLA, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এদের মধ্যে একটা গোলযোগ হয়, মারামারি হয়, হাতাহাতি হয়, এবং তখনকার যিনি ডেপুটি স্পিকার ছিলেন তিনি হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যান। তো সেই সুযোগটি নিয়ে এরপরে এই 1958 সালের 7 অক্টোবর ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন। তিনি সামরিক আইন জারি করার পরে রাষ্ট্রের মধ্যে কিছু পরিবর্তন আনেন। সেগুলো হচ্ছে, তিনি 1956 সালে যে সংবিধানটা ছিল পাকিস্তানে, সেটা বাতিল করেন। তারপর শেখ মুজিবুর রহমানকে তিনি জেলে প্রেরণ করেন এবং রাজনৈতিক দলের যে কার্যক্রম ছিল সেগুলো তিনি কিন্তু নিষেধ করেছিলেন। এরপরে 1958 সালের 27 অক্টোবর, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে, একই বছর 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করেন। প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে তিনি উৎখাত করেন এবং তাকে দেশ থেকে বাধ্য করেন এবং তিনি ক্ষমতা দখল করেন। তিনিও কিছু নতুন বিষয় রাষ্ট্রে প্রণয়ন করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, তিনি ক্ষমতা দখল করার পর নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি নিয়োজিত করেন এবং সকল রাজনৈতিক দলের তিনি কার্যক্রম স্থগিত করা সহ 1959 সালে একটি নির্বাচন হওয়ার কথা ছিল পাকিস্তানে, সেটি তিনি স্থগিত করেন। এই কাজগুলো তিনি করেন। কিছু ভালো কাজও তিনি অবশ্য করেছিলেন। এবার দেখে নেওয়া যাক। তো এই সামরিক শাসন যখন জারি হয়ে যায়, যখন দেশে কোনো নির্বাচিত সরকার ব্যবস্থা ছিল না, তখন পশ্চিম পাকিস্তানের প্রতি পূর্ব পাকিস্তানের কিছু বৈষম্য লক্ষ্য করা যায়। তো সেই বৈষম্যগুলো নিয়ে আলোচনা করি। কি কি বৈষম্য? প্রথমে দেখতে পাচ্ছি অর্থনৈতিক বৈষম্য। আমরা জানি প্রত্যেকটি রাষ্ট্রেই প্রতি বছর একটি অর্থনৈতিক বাজেট প্রণয়ন করা হয়। তো তৎকালীন সময়ে যে বাজেট প্রণয়ন করা হয়েছিল, দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে যে উচ্চমানের বাজেট দেওয়া হয়েছিল, কিন্তু পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে সেই উচ্চমানের বাজেট দেওয়া হয়নি। অর্থাৎ মূল যেই বাজেট ছিল, টোটাল যে বাজেট ছিল, সেই বাজেটের অধিকাংশই, বেশিরভাগই ব্যয় করা হয়েছিল পশ্চিম পাকিস্তানিদের জন্য। পূর্ব পাকিস্তানের জন্য রাখা হয়েছিল অল্প কিছু বাজেট। প্রশাসনিক বৈষম্য। প্রশাসনিক বৈষম্য হচ্ছে তখন যেই উচ্চপদস্থ কার্যালয়গুলো ছিল, যেমন প্রেসিডেন্টের সচিবালয়, শিক্ষাক্ষেত্র, তারপরে আইন ক্ষেত্র, শিল্পক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, কৃষিক্ষেত্র, এই সমস্ত কার্যালয়ে, সরকারি কার্যালয়ের যে উঁচু পদগুলো ছিল, সেই পদগুলো কিন্তু পশ্চিম পাকিস্তানিদের যারা ছিল তাদেরকেই দেওয়া হতো। পূর্ব পাকিস্তানিদেরকে দেওয়া হলেও তা ছিল খুবই কম। প্রতিরক্ষা
ক্ষেত্র, প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য হচ্ছে স্থল, নৌবাহিনী, বিমান বাহিনী, হ্যাঁ, এই সমস্ত বাহিনীতে বাঙালিদের অর্থাৎ পূর্ব পাকিস্তানিদের অনেক ট্যালেন্ট, অনেক মেধা থাকা সত্ত্বেও তারা সেখানে নিয়োগ পেত না, খুব অল্প 5%, 4%, 8%, হ্যাঁ, এরকম নিয়োগ পেত। আর অধিকাংশ অর্থাৎ 90%-এরও উপরে এই প্রতিরক্ষা, এই স্থল, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে এই প্রতিরক্ষা ক্ষেত্রে নিয়োগ দেওয়া হতো পশ্চিম পাকিস্তানিদের ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য, পশ্চিম পাকিস্তানে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো ছিল, যার কারণে পূর্ব পাকিস্তানের কেউ যদি উচ্চতর পড়ালেখা করতে চাইতো তাদেরকে এই 1200 মাইল দূরে এসে পশ্চিম পাকিস্তানে এসে কিন্তু পড়াশোনা করতে হতো। কেননা পূর্ব পাকিস্তানে তেমন কোনো উঁচু মানের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো সামাজিক ক্ষেত্রে বৈষম্য, তো উপরের এই বৈষম্যগুলোর কারণে সামাজিকভাবে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের জনগণের কাছ থেকে সামাজিকভাবে তারা বৈষম্য পরিলক্ষিত হতো এবং তাদের দুই দেশ, আমি বলবো পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের উভয়ের মধ্যে এই সামাজিক একটা দূরত্ব তৈরি করা হয়। তো এবার আলোচনা করব সামরিক শাসন বিরোধী আন্দোলন। তো এই সামরিক শাসনটা যখন চলতেছিল তখন এই পূর্ব পাকিস্তানের জনগণ সামরিক শাসনের বিরুদ্ধে উঁচু আওয়াজ তোলে। তো সর্বপ্রথম এটি শুরু হয় 1961 সালে। এই সামরিক শাসন বিরোধী আন্দোলনটি শুরু হয় পূর্ব পাকিস্তানের যে জনগণ ছিল তারা এই আন্দোলনটি শুরু করে, যার পরিপ্রেক্ষিতে সামরিক শাসকের পক্ষ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু 1962 সালে গ্রেপ্তার করা হয় এবং জেলে প্রেরণ করা হয়। এরপর বাঙালি জনতা অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান আন্দোলনে ফুঁসিয়ে ওঠে। তারা তাদের আন্দোলনটা আরও বেগবান হয়। তারা তাদের এই দুই নেতৃবৃন্দ যারা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান ছাড়াও আরও বেশ কিছু নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে প্রেরণ করা হয়েছিল। তাদের আন্দোলন এবং এই সামরিক শাসক বা সামরিক শাসনের বিরুদ্ধে তারা কিন্তু উচ্চ আওয়াজ তুলেছিল এবং তৎকালীন যে ছাত্র সমাজ ছিল তারা এগিয়ে এসেছিল এবং তারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে 15 দফা দাবি পেশ করেছিল। ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সালের 6 সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়, যার স্থায়িত্ব ছিল 17 দিন। মূলত পাকিস্তান ছিল, ভাষা ছিল উর্দু এবং ধর্ম ছিল, বেশিরভাগ মানুষের ধর্ম ছিল মুসলিম। অপরদিকে ভারতের ভাষা ছিল হিন্দি এবং ধর্ম ছিল হিন্দু ধর্ম। যার কারণে পাশাপাশি দুই দেশের এই সংস্কৃতি এবং ধর্মগত ব্যাপারে ব্যাপক অমিল পরিলক্ষিত হয় এবং যেটি যুদ্ধ পর্যন্ত গড়ায়। তবে 17 দিনের মাথায় যুদ্ধের অবসান ঘটে। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 6 দফা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার প্রবক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি লাহোরে পশ্চিম পাকিস্তানের লাহোরে একটি বিরোধী দলের সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি বাঙালির মুক্তির জন্য তৎকালীন পূর্ব পাকিস্তান তাদের মুক্তির জন্য 6 দফা দাবি পেশ করেন, যেটি ইতিহাসে অনেক গুরুত্ব বহন করে। সেই 6 দফাগুলোর মধ্যে ছিল সংসদীয় সরকারের ব্যবস্থা প্রণয়ন 1 নম্বর, 2 নম্বর ছিল কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে 2টি বিষয়, প্রতিরক্ষা এবং আরেকটি বিষয়। এরপর হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে একই ধরনের মুদ্রা প্রচলিত থাকবে এবং কর পরবর্তী বিষয়ে কর ধার্য করার ব্যাপারে আলোচনা করেন
দাবি পেশ করেন। ৫ম নম্বরে বৈদেশিক মুদ্রার মালিকানা নিয়ে তিনি একটি দাবি পেশ করেন এবং সর্বশেষ অঙ্গরাজ্যগুলোর মধ্যে আধা সরকারি বাহিনী, সামরিক বাহিনী গঠন করার ব্যাপারে তিনি একটি দাবি পেশ করেন। তো এর গুরুত্ব ছিল অপরিসীম। এটা ছিল বাঙালিদের মুক্তির সনদ, অর্থাৎ এই অধিকারগুলো যদি আদায় হয়ে যেত তাহলে বাঙালি অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান তাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক অধিকার যখন একটি রাষ্ট্রের বা একটি দেশের জনগণের আদায় হয়ে যাবে তখন তাদেরকে মুক্ত বা স্বাধীন বলা যাবে। ঠিক আছে, তো আমাদের বোর্ড পরীক্ষার মধ্যে 6 দফা দাবিকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয় এই প্রশ্নটি কিন্তু প্রায় এসে থাকে। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামলা, যেটি রাষ্ট্রের করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মোট 35 জনের বিরুদ্ধে। এটি 1968 সালে 19 জুন এটির শুনানি শুরু হয় এবং এটি একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় ঢাকা ক্যান্টনমেন্টে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চূড়ান্ত লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা, যার কারণে তিনি একটি বিপ্লবী পরিষদ গঠন করেছিলেন এবং সেই বিপ্লবী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কোনো এক রাতে পূর্ব পাকিস্তানের যতগুলো ক্যান্টনমেন্ট আছে সেই ক্যান্টনমেন্টে হামলা চালিয়ে সেই সৈন্যবাহিনীদের অস্ত্র কেড়ে নেওয়া হবে এবং সেই সেনাবাহিনীদের সকল সদস্যদেরকে আটক করা হবে এবং এর মাধ্যমে বাংলাদেশ অর্থাৎ বাঙালিরা স্বাধীনতা লাভ করবে। এরকম একটি লক্ষ্য ছিল, যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তিনি এই বিষয়ে একটি কাজে তৎকালীন ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়েছিলেন। কিন্তু এই পরিকল্পনাটি পশ্চিম পাকিস্তানের কাছে ফাঁস হয়ে যায়। যখন এটি ফাঁস হয়ে যায় তখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সামরিক বা বেসামরিক, রাজনৈতিক বা প্রাক্তন সামরিক কর্মকর্তা সহ মোট 35 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যেটি পাকিস্তানের দণ্ডবিধি 121 এবং 131 অনুযায়ী পূর্ব পাকিস্তানকে সশস্ত্র পন্থায় স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় এবং তারা গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু বাঙালিদের মধ্যে অনেক জোর প্রতিক্রিয়া শুরু হয় এবং তারা কিন্তু আন্দোলন শুরু করেন এবং আন্দোলন চালিয়ে যেতে থাকেন। 1969 সালের গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থান বিষয়টি কি? পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে আন্দোলন, ইতিহাসে এটিকে বলা হয় 1969 সালের গণ অভ্যুত্থান। তো এই আন্দোলনটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে একটি আন্দোলন এবং এই আন্দোলনে ছাত্র, শিক্ষক, সামরিক, বেসামরিক, বিভিন্ন পেশাজীবী মানুষ, বুদ্ধিজীবী, চিকিৎসক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন স্বতঃস্ফূর্তভাবে। উদ্দেশ্য ছিল একটাই, যে বাংলাদেশ স্বাধীন হবে এবং তারা পশ্চিম পাকিস্তানের অধীনে আর থাকবেন। তো এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন এবং 1969 সালের 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে সেদিন কারামুক্তি দেওয়া হয় এবং এটির কিন্তু একটি ব্যাপক প্রভাবও আছে। এর প্রভাবগুলো আমরা একটু আলোচনা করি। যেমন এই 1969 সালের গণ অভ্যুত্থানের কারণে পাকিস্তানের যে সামরিক শাসক ছিল আইয়ুব খান, তিনি কিন্তু ক্ষমতা থেকে পদত্যাগ করেন। যে একটু আগে আমরা আলোচনা করেছিলাম 1958 সালে তিনি জোরপূর্বক ইস্কান্দার মির্জাকে অপসারণ করে কি করেন, ক্ষমতা দখল করেন এবং তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন
এই বাঙালির স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এবং বঙ্গবন্ধু সহ অন্যান্যদের বিরুদ্ধে যে আগরতলা মামলা ছিল সেটি কিন্তু পাকিস্তান সরকার প্রত্যাহার করে নেয় এবং 1970 সালে নির্বাচনের ঘোষণা পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। এগুলো হচ্ছে এই আন্দোলনের প্রভাব এবং এই আন্দোলনটা এতটাই বেগবান ছিল যেটি 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালিদেরকে নিয়ে যায়। 1970 সালের সাধারণ নির্বাচন। তো 1969 সালের 25শে মার্চ জেনারেল আইয়ুব খান ক্ষমতা থেকে যখন পদত্যাগ করেন তখন তার স্থানে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ইয়াহিয়া খান। তো তিনি 1970 সালে 28শে মার্চ এই 1970 সালে যে সাধারণ নির্বাচন হওয়ার কথা সেটির প্রতিশ্রুতি ব্যক্ত করেন পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণের উদ্দেশ্যে। তো নির্বাচনটি অনুষ্ঠিত হয় 7 ডিসেম্বর 1970। এই নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো ছিল আওয়ামী লীগ, ন্যাপ, ওয়ালি, মুসলিম লীগের দুইটি গ্রুপ, একটি হচ্ছে কাইয়ুম আর একটি হচ্ছে কনভেনশন, পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি এবং জামাতে ইসলামী। এই সমস্ত দলগুলোর অংশগ্রহণে 1970 সালের 7 ডিসেম্বর এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যার ফলাফলটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা দেখে নিই, ভোটার সংখ্যা ছিল সেই নির্বাচনে 5,64,00,000। তার মধ্যে পূর্ব পাকিস্তানে ভোটার ছিল 3,22,00,000। আসন সংখ্যা ছিল মোট 310টি এবং আওয়ামী লীগ আসন অর্জন করে নির্বাচনে 298টি। তার মধ্যে 10টি সংরক্ষিত মহিলা আসন সহ আওয়ামী লীগ 298টি আসন নির্বাচনে জয়লাভ করে এবং তারা এটাকে নিরঙ্কুশ জয় বলা যায়। আর এছাড়াও 1970 সালে আওয়ামী লীগ জাতীয় পরিষদের যে নির্বাচন হয়েছিল সেখানেও 162টি আসনের মধ্যে 160টি পেয়েছিল আওয়ামী লীগ। তার মধ্যে আর মহিলা আসন সহ মোট 167টি আসন পেয়েছিল আওয়ামী লীগ। তো এ ছিল নির্বাচনের ফলাফল। তো এটি নির্বাচনটি ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এতে পশ্চিম পাকিস্তান শোচনীয়ভাবে পরাজয় করে এবং এই আন্দোলনে পূর্ব পাকিস্তান যখন এই নির্বাচনে যখন জয়লাভ করে তখন তাদের মধ্যে একটা জাতীয়তাবাদের উন্মেষ তৈরি হয়, শক্তি এবং সাহস সঞ্চারিত হয় এবং এটি পরবর্তী সালে তাদেরকে 1971 সালে যে যখন মুক্তিযুদ্ধের প্রয়োজন পড়ে তখন কিন্তু তারা এই নির্বাচনের ফলাফলটি তাদেরকে পূর্ব পাকিস্তানের জনগণদেরকে ব্যাপক কিন্তু উৎসাহিত করে। তো আজকে লেকচার এই পর্যন্তই। পরবর্তী লেকচার আসছে। পরবর্তী লেকচার কি হবে? মুক্তিযুদ্ধ হবে। 1971 সালের মুক্তিযুদ্ধ দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ, সেটি নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।